আছি অধ্যাপক মোহাম্মদ আজম স্যারকে, মহাপরিচালক বাংলা একাডেমি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমার আসলে এখানে আসার কথা ছিল না, আর প্রাবন্ধিক আমাকে আগে প্রবন্ধটি দেয়নি। কি কারণে জানেন? দ্বিতীয় লোক খানিকটা আগে। না না না, আজকে 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 আমার আসার কথা ছিল না, কারণ আমার ধারণা ছিল যে আজকে বাংলা একাডেমিতে একটা প্রোগ্রাম আছে রবীন্দ্রনাথ বিষয়ে। আমি প্রাবন্ধিককে বললাম যে আমি আসতে পারবো না, কিন্তু গিয়ে শুনলাম যে প্রোগ্রামটা আসলে কালো, এই জন্য আসলাম। এবং যথারীতি যে বিষয়ে আলাপ আলোচনা হলো সেই বিষয়ের জন্য আমাদের খানিকটা যদি প্রস্তুত অবস্থায় আমরা আলাপ করতে পারতাম তাহলে ডিবেটটা আরো ভালো চলত। দুটো বিষয়ের আলাপের জন্য আমি প্রস্তুত ছিলাম। আমি সুখী যে এই দুটো বিষয় খানিকটা খুব সংক্ষেপে মিনহাজ তুলেছেন। বাংলা অঞ্চলের প্রসঙ্গটা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্সটা শুধু ম্যাথোলজিক্যাল না, আসলে এপিস্টেমোলজিক্যাল। কারণ আমি বলবো যে পুরো আলাপটা আসলে সংখ্যালঘুতার আলাপ, যেটা প্রাবন্ধিক খানিকটা উল্লেখ করেছেন, কিন্তু আমি বলবো যে আরো বেশি পরিমাণ উল্লেখ করা দরকার ছিল, কারণ এই পুরো প্রবন্ধের আলাপটা বেসিক্যালি সংখ্যালঘুতার আলাপ। আমি এটা এবং সেই জন্যই আমি জামির পরের আলাপটাকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ মনে করব, যে আমরা যখন বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এই আলাপগুলো একটা সংখ্যাগুরুর অত্যন্ত মানে অত্যন্ত বলবো না, প্রায় নিপীড়নমূলক ভূমিকায় থেকে এই আলাপটা করি, তখন সেটা কতটা লেজিটিমেট। এই আলাপটা এই কারণে খুব গুরুত্বপূর্ণ, যেটা 2024-এর মুভমেন্টের পরের পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি তুলে আমাদের আলোচনা প্রশ্ন তুলবে। এই দুটো ব্যাপারে আমার খানিকটা এলাবোরেট করার আগ্রহ ছিল। সেই দুটো বেশ কতটা তোলার কারণে আমার কাজটা খানিকটা কমে গেল। মিনহাজ সাহেব যে প্রশ্নটা তুলেছেন সেটার পরিপ্রেক্ষিতে বলি যে এই প্রসঙ্গে মাহবুবুল আলমের কোরবানি নামে একটা খুব চমৎকার গল্প আছে, যেটা দীর্ঘদিন ডিগ্রি লেভেলে পাঠিয়েছে। ওখানেও কিন্তু এই একই ভঙ্গিটা তোলার চেষ্টা করা হয়েছে, যে কোরবানির পশুর সঙ্গে সম্পর্ক এবং সেটা স্যাক্রিফাইসের মধ্য দিয়ে বৃহত্তর স্যাক্রিফাইসের মুসা, যেটা অনেকটা যেটা আমরা বলবো যে বস্তু যে প্রাণী, সেই প্রাণী থেকে প্রাণীকে অতিক্রম করে একটা অ্যাক্সিলারেশন করা হয়, সেটাকেই প্যারাডাইজ করা হয়েছে। এবং নজরুলের কবিতার মধ্যে কিন্তু এই ভাবটাই আছে। নজরুলের কবিতা অনেক বেশি পলিটিক্যাল, আর মাহবুবুল আলমের লেখা অনেক বেশি হয়তো ওটার মানবিক। তো এরকম একটা ডিসকোর্স সময় তো ছিল, এবং আবুল হোসেনেরও কিন্তু আবুল হোসেনদের মানে 30-এর শিক্ষা গোষ্ঠীরও কিন্তু এই বিষয়ে যথেষ্ট পরিমাণ ডিবেট ছিল। এবং সেই ডিবেটের মধ্যে এটা খুব ইন্টারেস্টিং, এখানে মীর মোশাররফ হোসেনের প্রসঙ্গটা এসেছে। মীর মোশাররফ হোসেনের পজিশনটা খুব ইন্টারেস্টিং ছিল। মীর মোশাররফ হোসেন আমাদের এখানকার, আমরা যেটাকে ট্র্যাডিশনালি সমন্বয়বাদী স্কুল বলি, সেই স্কুলের প্রথম গুরুত্বপূর্ণ লেখক ছিলেন। এরপরে এই লাইনে প্রচুর লেখক ছিলেন। এই খুব বিখ্যাত এই লাইনের লেখক হলেন মোহাম্মদ শহীদুল্লাহ, যাকে নিয়ে আমরা প্রায়শই বিপদে পড়ি, যিনি একটা বিরাট মাওলানা, তার ছেলেকে ছবি টবি আঁকতে দিতে নিষেধ করতে চান, আবার মৌলুদ শরীফের পরে তিনি সংস্কৃত ভাষায় মনোজাত করেন। মানে এটা আমাদের এখানে একটা বিরাট পাজেল হয়ে বিদ্যমান আছে, আনলেস অর আনটিল উই ডিসকাস ইট রিগার্ডিং দি এজ হি ওয়াজ বর্ন এন্ড গ্রোন আপ। তার জন্ম 1885 সালে। এই সালগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা খেয়াল রাখবো যে আমাদের এখানে সমন্বয়ধর্মী ব্যক্তিদের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি মীর মোশাররফ হোসেন। এনার বিষাদ সেতুর প্রথম খণ্ড 1885 সালে বেরিয়েছিল, যে বছর জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ। এবং ওই সময়ের আরেকজন ব্যক্তির কথা বলি, তাহলে আমাদের এই পাজেলগুলো খানিকটা মীমাংসা করতে সহজ হবে। একদম ওই সময়েরই লোক ছিলেন আব্দুল করিম, সাহিত্য বিশারদ, যার মধ্যে আমরা এই ধরনের ব্যাপার পাবো। এরা প্রত্যেকেই কড়া মুসলমান এবং কড়া সমন্বয়বাদী। এটা সম্ভব, কারণ এই ব্যাপারগুলো, এই 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 ধ্যান ধারণাগুলো আসলে কোনো প্রকার এসেনশিয়াল টেক্সচুয়াল রিলিজিয়াস থিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি হয় না। এটা বেসিক্যালি মানুষের দৈনন্দিন জীবন যাপন জনিত সমস্যার স্ফুট অস্ফুট উচ্চারণের একটা সামষ্টিক একটা রূপেই আসলে প্রকাশিত হয়। এটা আমরা হিস্ট্রিতে সবসময় দেখতে পাবো, আমাদের এখানকার বিতর্কগুলোর মধ্যে সেটা পরিষ্কার হবে। এই যে আব্দুর রহমান বারী যে প্রবন্ধের উপস্থাপন করলেন, এই প্রবন্ধটির মধ্যেও কিন্তু আমাদের এই কালের একদম গভীর চিহ্ন আছে। এবার কি মনে হতে পারে আব্দুল বারী আজ থেকে 100 বছর আগের একটা বিষয় নিয়ে ডিল করতেছে, কিন্তু
তিনি যে কারণে এই বিষয়টির প্রতি মনোযোগী হয়েছেন এবং যেইভাবে এই বিষয়ে তার বলার কথাটি উপস্থাপনের মতো একটা অবস্থায় পৌঁছেছেন, এই পুরো ব্যাপারটির মধ্যে আমাদের কালের পবিত্র চিহ্ন আছে। আমি আব্দুল বারীকে আগের দুজন আলোচক যতটা কৃতিত্ব দিয়েছেন, আমি তার চেয়ে একটু বেশি কৃতিত্ব দেব, কারণ আগের দুজন বলেছেন যে আব্দুল বারী একটা সিস্টেম্যাটিক প্রবন্ধ উপস্থাপন করেছেন। আমি অল্প সময়ে প্রবন্ধটি পড়ে শেষ করেছি, কিন্তু আমি দেখেছি যে আব্দুল বারী কি করতে চাচ্ছে, কোন পরিস্থিতির মধ্যে করতে চাচ্ছে এবং তিনি শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবেন তার পদ্ধতি কি সেটা পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন এবং তিনি সিস্টেম্যাটিক্যালি অগ্রসর হয়েছেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এখানে পাবলিক স্পেয়ারের কথা বলা হয়েছে এবং মিনহাজ সাহেব ঠিকই বলেছেন যে আমাদের পাবলিক স্পেয়ার খুবই তাজা আছে, লোকের ব্যাপক পরিমাণে, যে ইউনিভার্সিটি মরা, ফলে পাবলিক স্পেয়ার এটা তাজা না, তার কোনো উপায় নেই। কারণ এটা তাজা আছে, এটা কোনো সমাজের সুস্থতার লক্ষণ নয়। যে কোনো সমাজে জ্ঞানের সবচেয়ে চূড়ার চর্চাগুলো হলো 400 বছর ধরে ইউনিভার্সিটিতেই হবে। আমাদের এখানে যে পাবলিক স্পেয়ারে হচ্ছে, এটার কারণই হলো যে আমাদের আসলে সমাজ খুবই পশ্চাৎপদ। কিন্তু সত্যি সত্যি আমাদের পাবলিক স্পেয়ারে নতুন জমানার অনলাইন নানান ধরনের গ্লোবালাইজেশনের সুযোগ নিয়ে চমৎকার সব আলোচনা হচ্ছে এবং সে আলাপ আলোচনার মধ্যে আমরা দেখব যে পদ্ধতিহীন এবং এপিস্টোলজি সম্পর্কে কোনো ধরনের মনোযোগ না রাখা মত এবং মন্তব্যের প্রবল প্রাবল্য, সেখানে বাড়ি যে একটা খুবই সিস্টেম্যাটিক কায়দায় অগ্রসর হয়েছে, সেটার আমরা প্রশংসা না করে পারি না। কিন্তু বাড়ি ওই প্রশ্নগুলো আসলে এখানে খুব ভালোভাবে তুলে নেয়, যে প্রশ্নগুলো অত্যন্ত জরুরি, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি। যেমন একটা আলাপ হলো, মিনহাজ সাহেব তুলেছে কিন্তু ইলাবোরেট করেন না, এটা খুব ইম্পর্টেন্ট আলাপ। সেটা হলো বাংলা অঞ্চলের লোকেরা কোরবানি সম্পর্কে কি বলছেন যখন তারা এখানে সংখ্যার দিক থেকে সংখ্যাগুরু। উত্তর ভারতের এক্স্যাক্টলি মুসলমানরা কি বলছেন যখন তারা সংখ্যা লঘু হলো ক্ষমতার দিক থেকে সংখ্যাগুরু। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আলাপ, যে এটা ইয়ার মধ্যে আছে, আব্দুর রাজ্জাকের থিসিসে খুব ইলাবোরেটলি আছে, যে বাংলা অঞ্চলের মুসলমানরা সংখ্যাগুরু কিন্তু ক্ষমতার দিক থেকে পিছিয়ে আছে, আর উত্তর ভারতের মুসলমানরা সংখ্যালঘু কিন্তু ক্ষমতার দিকে ফার অ্যাডভান্স। এতই অ্যাডভান্স যে 19 সালের যখন আসন ভাগাভাগি হচ্ছিল, তখন বাংলা অঞ্চল থেকে বেশ কিছু আসন কেটে উত্তর ভারতে দিয়ে দেওয়া হয়েছে। ওরা হলো খুবই অ্যাডভান্স, ওরা হলো ডেপুটি, ওরাই হলো ইংরেজি শিক্ষিত, ওরাই হলো ইংল্যান্ডে পড়ে আসছে এবং সাপটা হয়েছে বিস্তার। ফলে ওই অঞ্চলে এই সম্পর্কে কি বলা হচ্ছে আর বাংলা অঞ্চলে কি বলা হচ্ছে এবং রেস্ট অফ ইন্ডিয়া, অন্তত পাকিস্তান অঞ্চল বাদ দিলে বাকি অঞ্চল যেখানে মুসলমানরা আসলে বিজয়ী টু, ওখানে কি বলা হচ্ছে, এই বিষয়গুলো আলাপ করলে আমরা বুঝতে পারবো যে এটা কতটা আসলে সামাজিক ক্ষমতার সঙ্গে এবং সংখ্যালঘুতার সম্পর্কের সঙ্গে যুক্ত। এই প্রসঙ্গটা আসলে কেবল ট্রুথ সার্চিং এর প্রশ্ন নয়, এই প্রসঙ্গটা আসলে আমি বলবো যে এই প্রবন্ধের জন্য, এই আলাপের জন্য এপিস্টেমোলজিক্যাল প্রশ্ন, এই আলাপটা আপনাকে করতেই হবে। যেমন ধরেন আপনি যখন ইন্ডিয়ান কনটেক্সটে সংখ্যালঘুর আলাপ করেন, তখন এই আলাপ কিন্তু আসলে ইংল্যান্ড কিংবা আমেরিকায় সংখ্যালঘুর যে আলাপ হয় সে আলাপের তুলনায় একটু ভিন্ন হবে, পার্টিকুলারলি যখন এটা মুসলমান প্রসঙ্গ। আমাদের ভুলে গেলে চলবে না যে মুসলমানরা এই অঞ্চলে সবসময় সংখ্যালঘু ছিল, কিন্তু অত 700 বছর ধরে তারা রাষ্ট্র ক্ষমতার প্রায় মানে 1/100 মালিক হওয়ার কারণে ওই ব্যাপারটা তাদের প্রায় কখনোই উপলব্ধি করতে হয় না। এবং এটা একটা অত্যন্ত জরুরি প্রশ্ন তুলেছে, যেটা আমি বাংলাদেশের আলাপে অনুপস্থিত দেখি, যে হিন্দু ধারণাটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে কি হয় নাই, এটা যেহেতু হিন্দু ধর্মীয় 100 কোটির বেশি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেহেতু তার বাইরে থেকে আমাদের ভালো ডিল না করাই ভালো, এটা তারাই ডিল করুক। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ব্যাপার যে মুঘল আমলে কিংবা তারও আগে মুসলিম মানে সংখ্যালঘু শাসনের মধ্যে এই সংখ্যাগুরুরা কিভাবে নিজেদেরকে অ্যাকোমোডেট করেছে কিংবা ফর্মুলেট করেছে কিংবা রিশেপ করেছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ আমি অন্য একটা প্রসঙ্গে ডিল করতে গিয়ে আবিষ্কার করলাম যে 1700 সাল নাগাদ বেসিক্যালি, এটা আপনাদের আওরঙ্গজেবের কথা মনে করে দিই, আওরঙ্গজেবই কিন্তু ভারতবর্ষের মুসলমান শাসকের মধ্যে প্রথম শাসক যিনি মুসলমানদের স্বাতন্ত্র্য এবং মুসলমানদের থিওলজিক্যাল এবং অপরাপর রিজিডিটি কিংবা পিউরিটি, এই ব্যাপারগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছিল। তার একটা কারণ ছিল শিয়া প্রাধান্য তার দরবারে এবং ইরানি আধিপত্য, কিন্তু এটি একমাত্র কারণ ছিল না, কারণ তখন হিন্দু মুসলমান সম্পর্ক কিন্তু একটা নতুন স্তরে অলরেডি উপনীত হয়ে গিয়েছিল
আমি এই প্রসঙ্গটা লিঙ্ক করছিলাম বলে হিন্দুস্তানি ভাষার ইতিহাস অবলম্বন। আপনারা জানেন যে ওই যে গরু কোরবানি, হিন্দি হিন্দু এই আন্দোলনগুলো কিন্তু একদম একটার সঙ্গে আরেকটা যুক্ত, এবং ইন্ডিয়ার যে ইন্ডিয়াননেস এবং আজকের দিনে গত সপ্তাহে বিজেপির কলকাতায় জেতা, এটার ঐতিহাসিক পরম্পরার সঙ্গে এগুলো কিন্তু সম্পর্কিত। ওইটা আলাপ করতে গিয়ে আমি দেখলাম যে এটা কেবল হিন্দুদের তরফ থেকে ঘটে নাই, এটা কিন্তু মুসলমানদের তরফ থেকে ঘটেছিল, এবং এটা ব্রিটিশ সাম্রাজ্য গঠিত হওয়ার আগের ঘটনা। এমনকি ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে আমরা যে পুরোটা ব্যাখ্যা করি, এটা কিন্তু তাও নয়, এটা কিন্তু 1700 সালের অ্যারাউন্ড 1700 ওই সময়ের ঘটনা, যখন মুসলমানদের মধ্যে অপেক্ষাকৃত আরবি ফার্সি ধরনের অ্যাফিলিয়েশনের মধ্য দিয়ে একটা বিশুদ্ধ উর্দুর দিকে একটা ছোঁক পরিষ্কার দেখা যাচ্ছিল, এবং তার বিপরীতে আসলে সংস্কৃতাইজেশনের মধ্য দিয়ে একটা হিন্দি মুখী ছোঁক পরিষ্কারভাবে শনাক্ত করা গিয়েছিল। 100 বছর পরে ফোর্ট উইলিয়াম কলেজে আমরা সেটা খুব পরিষ্কারভাবে পাবো, কিন্তু এটা আরো আগে থেকেই শুরু হয়েছিল। ফলে আমরা যখন এই আলাপগুলো করি, তখন শুধু ব্রিটিশ আমলে অত্যন্ত নিবন্ধিত এবং জর্জরিত সংখ্যালঘু হিসেবে পরিষ্কারভাবে উল্লেখিত কিংবা সংখ্যালঘু হিসেবে একেবারে চিহ্নিত মুসলমান কমিউনিটি নিয়ে আলাপ করলে আমরা আসলে কোট আনকোট সত্যের খুব একাংশের নাগাল পাবো, আমরা পুরোপুরি নাগালটা আসলে পাবো না। বারি ভালো কাজ করেছে যে তিনি আরবি ভাষা এবং উর্দু ভাষার এবং বাংলা ভাষার তখনকার যে স্কলারশিপ এগুলো ব্যবহার করেছেন। এটা আমাদের এখানে নতুন ট্র্যাডিশন, এটা বাড়ি নতুন করছেন না, এটা গত 25-30 বছর ধরে সারা পৃথিবীতে লিবারালিজমের যে নতুন চর্চাটা হচ্ছে তার একটা ফল। লিবারালিজমের নতুন চর্চা আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি যে ইন্টেলেকচুয়াল এই আইডিয়াটা সাংঘাতিকভাবে চেঞ্জ হয়েছে, এবং স্কলারশিপ এবং কমিউনিটি লিডার এই আইডিয়াটা সাংঘাতিক রকমের চেঞ্জ হয়েছে, এবং এই কারণে খুবই যাকে আমরা আগের মডার্নিস্ট ইউরোসেন্ট্রিক স্কলারশিপের মধ্যে খুব প্রান্তিক ভাবতামূলক বাদ দিতাম, সেগুলোকে সেন্ট্রাল করে একটা জনগোষ্ঠীর মতামত কিংবা একটা জনগোষ্ঠীর মতামতের ইতিহাস নির্মাণের একটা ব্যাপক চর্চা সারা পৃথিবী জুড়ে হচ্ছে। ধরা যাক যে নীলেশ বোস যে হিস্ট্রি তৈরি করেছে, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি একটা কারণে এটাকে সাংঘাতিক মূল্য দিই। এখানে প্রথমবারের মধ্যে এরকম প্রচুর ফার্স্ট প্রাইমারি সোর্স ব্যবহার করা হয়েছে, যেটা বেঙ্গল বা পূর্ব বাংলার ইতিহাস লেখার জন্য আগে কখনো ব্যবহৃত হয়নি। এই কারণে এটি সাংঘাতিক গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু আমার বন্ধুরা যারা বেঙ্গল হিস্ট্রি কিংবা ইন্ডিয়ান হিস্টোগ্রাফি নিয়ে সারা পৃথিবীতে কাজ করেন, বেশিরভাগই ওই হিস্ট্রিগত দিক থেকে পছন্দ করেন, ওই দিক থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে নতুন দৃষ্টিভঙ্গি উপাদানের কিংবা পাণ্ডিত্যের, সেটা একটা পরিষ্কার ছাপ আমি দেখলাম যে বারের লেখার মধ্যে আছে, এই রেফারেন্সটা তার আছে। এটাও কিন্তু এই আমাদের কালের একটা ঘটনা। একই সঙ্গে আমি আশঙ্কা করি যে তিনি যে গো কোরবানি বিষয়ে এই প্রবন্ধ লিখতে উদ্বুদ্ধ হয়েছেন, সেখানেও কিন্তু আমাদের কালে, ধরা যাক আমি একটু কোট আনকোট রেখে বলছি, ইন্ডিয়া সম্পর্কে আমাদের রাজনীতির যে ব্যাপক সেন্সিবিলিটি তার সঙ্গে যুক্ত। আমাদের রাজনীতির মধ্যে তো এটা একটা বিরাট ভূমিকা আছে, আমি ফর গুড অর ফর ব্যাড এটা আছে। কেউ কেউ এটার ফেভারের কথা বলতে চায়, কেউ কেউ বিরোধিতা করতে চায়, কেউ কেউ এটা সমঝোতা করতে চায়, কিন্তু এটা সবসময় একটা লিভিং ইস্যু। এটা বারের এই মানে এই প্রাবন্ধিক উদ্যোগের পিছনে কনসাসলি আর আনকনসাসলি একটা ভূমিকা তো রেখেছে। ঠিক ওই জায়গায় আসলে ওই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেটা হলো এই ব্রিটিশ ভারতে সংখ্যালঘুর অন্টোলজিক্যাল কিংবা চিহ্নগত নানান ধরনের বিবেচনায় যেভাবে গরু কোরবানি, আমাদের খেয়াল রাখতে হবে, যেটা জামি খুব গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন, যে এটা কিন্তু কোরবানি নিয়ে আলাপ নয়, কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাপ, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যেটা বললে না হলে আমরা আজকে আলোচনাটা একেবারে পুরোটাই মিস করে যাব। এটা কিন্তু মোটেই কোরবানি নিয়ে আলাপ না, এক বিন্দু না, এটা কিন্তু পার্টিকুলারলি গো কোরবানি নিয়ে আলাপ। সুতরাং আমাদেরকে এই দুটোকে একদম বিষয় হিসাবে সম্পূর্ণ আলাদা করে আলাপটা করতে হবে। এখন ওই যে একটা সংখ্যালঘুর কন্ডিশনের মধ্যে আমরা যখন ব্যাপারটাকে দেখি, সেই আলাপটা বাংলাদেশের পার্সপেক্টিভে কি রূপে দাঁড়াবে। আমরা বাংলাদেশে ব্যাপারটাকে এরকম একটা কোট আনকোট সংখ্যালঘুতার দৃষ্টিভঙ্গি থেকে দেখি কেন? আপনারা অনেকেই খেয়াল করেছেন যে গত কয়েক বছর ধরে, গত বছর একটু কম ছিল না কারণে, কিন্তু তার আগে কয়েক বছর কোরবানির ঈদের সময় কিন্তু এটা বিরাট যুদ্ধ লেগেছিল। আমরা যদি এই জিনিসটা ফলো করেছি, ঘটনাটা কি, বাংলাদেশে তো মুসলমানরা সংখ্যা গুরু, তাহলে এটা নিয়ে ফেসবুকে যুদ্ধটা কেন? ধরা যাক একজন
সত্যি সত্যি গরু জবাই করে ছুরির মধ্যে রক্ত রক্ত লেগে আছে এবং গরু দরজা কাতরাচ্ছে, সেটা ছবি তুলে ফেসবুকে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিল, এটাও কিন্তু করছে। আবার বিপরীতে বিপুল পরিমাণ লোক কোরবানি আসলেই ওই পশু প্রেম, লিবারালিজম ইত্যাদি ইত্যাদি ব্যাপক আলাপ করছে। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা আমি বরং আগ্রহী হবো যদি আমাদের বাড়ি এই কন্ডিশনটার দিকে এই সূত্রে সামনে অগ্রসর হয়, যে কেন সংখ্যালঘু থাকা অবস্থায় মুসলমান সমাজের যে আলাপ আলোচনা, বুদ্ধিজীবিতা কিংবা নিজেদেরকে চিহ্নিত করার নানান ধরনের তৎপরতা, সেটার এক ধরনের রেশ আমরা বাংলাদেশে, যে বাংলাদেশের মুসলমান আসলে এক্সট্রিম সংখ্যাগুরু, এতটাই সংখ্যাগুরু যে তারা সংখ্যালঘুতার ব্যাপারটিকে আমলেই আনতে চায় না, হিন্দু কমিউনিটির ক্ষেত্রেও না, আর বাংলাদেশে যে আরো প্রায় 40-50টা কমিউনিটি আছে এদের ক্ষেত্রে তো নাই, আমলে আনতে চায় না, রাষ্ট্রও চায় না, রাষ্ট্রের নিপীড়নমূলক তার অজস্র নজির আছে, এবং আমাদের মেইন স্ট্রিম কমিউনিটি যে চায় না তার প্রচুর পরিমাণে নজির আছে। অল্প কিছু লোক এসব ব্যাপারে খানিকটা কথাবার্তা বলে, এটা অবশ্য যথেষ্ট নয়, একটা 20 কোটি মানুষের দেশে এটা মোটেই যথেষ্ট নয়। এরকম একটা সমাজের মধ্যে ওই সংখ্যা গুরু এই ধরনের একটা সামাজিক চাপ বোধ করে কেন যে ওকে গরু কোরবানির ব্যাপারটাকে এত প্রায়ণ করতে হবে? এটা আমার কাছে মনে হয় বরং অনেক বেশি ইম্পর্টেন্ট আলাপ হয়ে উঠবে বাড়ির এই প্রবন্ধের সূত্র ধরে যদি এই পর্যন্ত আগানো যায়। আরেকটা প্রশ্ন আমি এখানে তুলতে চাই, যেটা আমাদের এখানে খুব কম পরিমাণে থাকে, আশা করছি আমরা সবাই, আমরা নিজেরাও এবং বাড়িও যেতে এই জায়গায় কাজ করছে, যে ভারতবর্ষে তো 800-র মতো ভাষা আছে, ধর্ম আছে কয়েকশো, হিন্দু কমিউনিটি কনসলিডেশনের ঘটনা তো ঘটেছে অনেক পরে, আস্তে আস্তে ঘটেছে, এখনো ঘটছে, আসলে এটা খুবই ফর্মিং স্টেজে আছে। বিজেপির যে উত্থান, এই ব্যাপারটাকে এই দিক থেকে আসলে খুব একটা ব্যাখ্যা করা হয় না, আমরা হয় ফেভারে করি অথবা গালিগালাজ করি। কিন্তু ইন্ডিয়ান হিন্দু কমিউনিটির যে 130 কোটি মানুষ, এই মানুষগুলোর যে নানান ধরনের ফরমেশন, সেই ফরমেশনের একটা প্রক্রিয়া হিসেবে বিজেপির এই উত্থানকে ব্যাখ্যা করার কিন্তু একটা সুযোগ আছে, সেটা একমাত্র ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা করার একটা সুযোগ আছে। এই আলাপের মধ্যে মুসলমানরা আগে রাজক্ষমতার মালিক ছিল, পরে ব্রিটিশ আমলে নানানভাবে পর্যদস্ত হয়েছে এবং তারা একটা আইডিয়াল সংখ্যালঘু হিসেবে আবির্ভূত হয়েছে। 40 কোটির মধ্যে 10 কোটি, এই হিসাবটা আউট অফ 40 ক্রোর্স একটা হিসাব। 1930 সালের দিকে হয়তো 40 কোটি ভারতবর্ষের মানুষ, মুসলমানরা 10 কোটি, এটা একটা আদর্শ সংখ্যালঘু। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারতবর্ষে যে আরো বিপুল পরিমাণ সংখ্যালঘু ছিল, ওই সংখ্যালঘুদের সঙ্গে মুসলিম কমিউনিটির এই সংখ্যালঘুতার কোনো ধরনের পলিটিক্যাল বা অপরাপর ঐক্য সাধিত হয়েছিল কিনা, এই প্রশ্নটা কিন্তু আমি এই আলোটা কোথাও দেখি আছে না। আরো তো লোক গোষ্ঠী আছে, ভারতবর্ষের খ্রিস্টান সম্প্রদায় খুবই সংখ্যালঘু একটা গোষ্ঠী, এবং খ্রিস্টান সম্প্রদায় অন্তত সব রূপে না হলেও পূর্ব ভারতের রূপে সাংঘাতিক রকম নিপীড়িত। সেভেন সিস্টার্সের যে খ্রিস্টান কমিউনিটি, হয়তো সাউথের খ্রিস্টান কমিউনিটি নিপীড়িত নয় হয়তো, বা কম নিপীড়িত, কিন্তু সেভেন সিস্টার্সের এরা সাংঘাতিক রকম নিপীড়িত। এই যে নানান ধরনের, এছাড়া আরো নানান ধরনের বর্ণ গোষ্ঠী নানান মাত্রায় তারা নিপীড়নের মধ্য দিয়ে গেছে, এই নিপীড়িত গোষ্ঠীগুলোর কোনো ধরনের আলাপ মুসলিম কমিউনিটির ডিসকাসের মধ্যে ছিল? আমার যতটুকু মনে করছে যেটা ছিল, ঠিক আছে। ফলে আমরা যখন এই ধরনের আলাপ করবো, খুব ইম্পর্টেন্ট আলাপ সো ফার, যদি আমরা এই অন্যান্য যে কোশ্চেনগুলোর সাংঘাতিক রকম পলিটিক্যাল রিলেভেন্স আছে, এই কোশ্চেনগুলো যদি আমরা আমাদের ম্যাথোডোলজির মধ্যে বা এপিস্টেমোলজির মধ্যে ইনক্লুড করতে পারি, ইনকর্পোরেট করতে পারি, তখন এটা কিন্তু আসলে একটা ভ্যালিড হালাল আলাপ হয়ে উঠবে। আদারওয়াইজ এটা কিন্তু আসলে একটা অত্যন্ত ছোট্ট কমিউনিটির আলাপ হিসেবেই থেকে যাবে, এটা জ্ঞানটা আসলে অপেক্ষিত কম অবদান রাখবে। আমি আশা করছি আমরা যখন এই ব্যাপারগুলো নিয়ে ডিল করবো, তখন সবসময়, আমি নিজেও কিন্তু একজন মুসলিম কমিউনিটি নিয়ে আলাপ করার লোক, এবং এই বিষয়ে আমার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে, যে আমরা সবসময় খেয়াল রাখবো যে বাংলাদেশে মুসলিম কমিউনিটি যখন সংখ্যাগুলোর নানান ধরনের আতিশয্যের মধ্যে আছে, নানান ধরনের মাস্তানির মধ্যে আছে, নিজেদের চিহ্নকে অন্যদের উপর অনবরত আরোপ করার মধ্যে আছে। আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে এটা ফিয়ার্সলি এবং এক্সেসিভলি দেখেছি, এটা আমাদের সমাজে সবসময় আছে। এই পরিস্থিতিতে আমরা যখন এই আলাপগুলো করবো, আমি একেবারে আলাপটা তুললাম হলো আমার আত্মসমালোচনা হিসেবে, কারণ আমার বিরুদ্ধে অভিযোগ আছে আমার প্রত্যেকটা লেখায় এবং বইয়ের ভূমিকায় আমাকে কিন্তু এই কৈফিয়ত দিতে হয় যে আমি কিন্তু এই ক্যাটাগরিতে বাঙালি মুসলমান বা মুসলিম কমিউনিটি নিয়ে আলাপ করছি,
যদিও তারা সংখ্যাগুলো এবং তাদের মধ্যে নিপীড়নের প্রচুর পরিমাণ চিহ্ন আছে। আমি আশা করছি আমরা এই ধরনের আলাপ করবো, এটাকে আমরা একটা জ্ঞানগত ইউনিভার্সাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে অ্যাপিস্টেমোলজিক্যাল এবং মেথোডোলজিক্যাল সীমাবদ্ধতাগুলো সেগুলোর ব্যাপারে কন্ট্রাস্ট থেকেই আমরা এটাকে এই আলাপকে আমাদের সামগ্রিক বিকাশ, এমনকি মুসলমান সমাজের সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও যদি কোনো প্রকার অন্টোলজিক্যাল ক্রাইসিস থেকে থাকে সেগুলো অ্যাড্রেস করার জন্য যথেষ্ট পরিমাণে কামিয়াব হয়ে উঠতে পারে। ধন্যবাদ।